2014 সালের সঙ্গে 2024 সালের সবচেয়ে বড় ফারাকটা হলো এনডিএ শব্দটার আর কোনো প্রতীক নেই। এই 10 বছরের সময়কাল পেরিয়ে সবচেয়ে বড় রাজনৈতিক সিলমোহরটা হলো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকলেও এই সরকার শুধুই মোদীর নয়, একক শক্তিশালী যুগের চর্চা এখন কর্পূরের মতো উবে গিয়েছে। বিদেশি সংবাদ মাধ্যমও বলছে মোদী অপরাজেয় নন, কারণ মহাশক্তিশালী নরেন্দ্র মোদীকে আজ একঝাঁক আঞ্চলিক দলের উপর ভরসা করে মিলিজুলি সরকারেই ফিরতে হচ্ছে। জোট শরিকদের সংখ্যার সাহায্য নিয়ে রবিবার মোদী তার তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন। সন্ধ্যা 6টায় রাষ্ট্রপতি ভবনে হবে শপথ গ্রহণ, আর আজ শুক্রবার এনডিএর এমপিদের নিয়ে বৈঠক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে বৃহস্পতিবার পাঠিয়ে দেওয়া হয়েছে ভোটের চূড়ান্ত ফলাফল। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ডাকবেন সর্ববৃহৎ দলকে, অর্থাৎ বিজেপিকে। তখনই জোট শরিকদের সমর্থনের চিঠি দিয়ে সরকার গড়ার দাবি জানাবেন মোদী। তারপরই শপথ গ্রহণ। তৃতীয়বারের জন্য সরকার গঠন করা হচ্ছে, অথচ দিল্লির বিজেপি সদর দপ্তর সরকারের অন্তর্মহল কিংবা দলের শীর্ষ নেতৃত্বের আচরণে উচ্ছ্বাস উদ্দীপনায় উধাও। চিহ্ন নেই মেগা সেলিব্রেশনেরও। সরকার গঠনের প্রক্রিয়া যত এগোচ্ছে ততই বাড়ছে প্রত্যেক শরিকদের দাবি দেওয়া। তৃতীয়বার অনায়াসে 400 পার করে সরকারে ফেরা, আর তারপর একে একে এক দেশ এক নির্বাচন, অভিন্ন দেওয়ানি বিধি চালু যেন ছিল সময়ের অপেক্ষা। কিন্তু না, জোটের স্পিড ব্রেকার এসে গেছে। একই সুরে বিহারের দুই জোট শরিক সংযুক্ত জনতা দল এবং লোক জনশক্তি পার্টি দাবি করেছে অগ্নিবীর প্রকল্প বন্ধ করে দিতে হবে। নীতিশ কুমারের দলের নেতা কেসি ত্যাগী আরও বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আমাদের নীতিগত সমস্যা নেই, কিন্তু কোনো সম্প্রদায়কে টার্গেট করার জন্যই এই আইন করা হলে আমাদের আপত্তি আছে। অন্যদিকে আবার ওয়ান নেশন ওয়ান ইলেকশনে সাই নেই চন্দ্রবাবু নাইডুর। যে কোনো জোট সরকার গঠনে প্রধান মাথা ব্যথা হলো মন্ত্রক বন্টন। একক গরিষ্ঠতার সরকারে সেই চাপ ছিল না মোদির উপর। নিজের পছন্দ মতো মন্ত্রক দিয়েছিলেন শরিকদের, তাদেরকেও বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল। সেই চিত্র সম্পূর্ণ উল্টে গেল। এখন শুধু কৃষি মন্ত্রকের দাবিদার 3 শরিক: নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান এবং এইচ.ডি. কুমারস্বামী। ভারত সরকারের মন্ত্রিসভায় যাদের বলা হয় বিগ 4, মানে অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ, কাউকে দিতে নারাজ বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই জেদ ধরে রাখা সম্ভব হবে কি? প্রশ্নের কারণ, ক্ষমতায় আসছে এনডিএ সরকার, মোদী সরকার তো নয়। আর এদিকে এক্সিট পোল দেখিয়ে মোদীর জুমলা নিয়ে তদন্ত চাইলেন রাহুল গান্ধী। আলোচনা আগেই ছিল, বৃহস্পতিবার সেটাই রাজনীতির ময়দানে এনে ফেললেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার আগেই সরাসরি তাকে আম জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন কংগ্রেসের সাংসদ। রাহুলের সাফ অভিযোগ, এক্সিট পোলকে ব্যবহার করে জুমলা চালিয়েছিলেন মোদী। তার উপর ভরসা করে মধ্যবিত্তের 30 লক্ষ কোটি টাকা ডুবেছে। তাই গোটা এই শেয়ার বাজার কেলেঙ্কারির বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করেছেন তিনি। বুধবার মহাজোট ইন্ডিয়ার বৈঠকে ঠিক হয়েছিল এবার গোড়া থেকেই সংসদে নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরা হবে। সংসদের অধিবেশন শুরু হবে অন্তত জুন মাসের তৃতীয় সপ্তাহে। কিন্তু তার আগেই আক্রমণের ট্রেলার দেখিয়ে দিলেন রাহুল গান্ধী। তার স্পষ্ট কথা, এক্সিট পোলে বিজেপির ব্যাপক জয় দেখিয়ে 3 জুন অর্থাৎ সোমবার শেয়ার বাজার চাঙ্গা করা হয়েছে। রাহুল বললেন, বিজেপির কাছে হিসেব ছিল, এবার তারা 220 আসন পাবে। কেন্দ্রীয় গোয়েন্দারাও নরেন্দ্র মোদীকে খবর দিয়েছিলেন 200 বা 220 আসন পেতে পারেন তারা। আর সেটা জেনেও শেয়ার বাজার চাঙ্গা করতে সাধারণ মানুষের টাকা বিনিয়োগ করিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী। রাহুলের আক্রমণ, প্রধানমন্ত্রী তো আগে কোনোদিন শেয়ার বাজার নিয়ে কথা বলেননি। 13 মে থেকে শুরু করেছিলেন অমিত শাহ, তারপর 19 মে থেকে মোদী। দেশবাসীর উদ্দেশ্যে কিভাবে তারা বলতে পারেন যে 4 জুনের আগে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, ভোটের রেজাল্টের দিন দারুণ দর উঠবে? তাদের কথায় বিশ্বাস করে মানুষ বিনিয়োগও করলেন, কিন্তু ডুবে গেল 30 লক্ষ কোটি টাকা। 4 জুন শেয়ার বাজার পড়ে গেল, লাভ করে নিল কয়েকজন বড় ব্যবসায়ী। তাই রাহুলের দাবি, যারা এক্সিট পোল করেছে, শেয়ার বাজারের বিদেশি বিনিয়োগকারী এবং নরেন্দ্র মোদী, এই 3-এর মধ্যে কি আঁতাত রয়েছে, তাই জেপিসি তদন্ত করতে হবে। এর আগেও সংসদে আদানি হিডেনবার্গ ইস্যুতে জেপিসির দাবিতে সংসদে লাগাতার সরব হয়েছিলেন রাহুল গান্ধী, কিন্তু সেই দাবি কানে তোলেননি মোদী সরকার। এবারও সরকার মানবে তো? আত্মবিশ্বাসী রাহুলের জবাব, ভুলে যাবেন না, এখন বিরোধীরা অনেক বেশি শক্তিশালী। মোদীরও আর সংসদে আগের মতো দাপট থাকবে না। আমাদের দাবি মানতেই হবে, অগ্রাহ্য করে দেখুক দেখি। আর এদিকে কৃষকদের বিরুদ্ধে কুকথা বলায় কংনাকে সপাটে চড় মারলেন এক মহিলা জওয়ান। টাইম ম্যাগাজিনে সবচেয়ে শক্তিশালী ভারতীয় তকমা পাওয়া দিদিমাকে মাত্র 100 টাকায় ভাড়া করা যাচ্ছে। 2020 সালে 27 নভেম্বর সোশ্যাল মিডিয়ায় কৃষক আন্দোলনকে এই ভাষাতেই কটাক্ষ করেছিলেন নায়িকা কঙ্গনা রানাওয়াত। তারপর কেটে গিয়েছে 3.5 বছর। এখন তিনি আর শুধু অভিনেত্রী নন, মান্ডির নবনির্বাচিত সাংসদ। সবাই সে কথা ভুলে গেলেও সেই অপমান ভোলেননি সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌর, কারণ তার নিজের মা অংশ নিয়েছিলেন ওই কৃষক বিক্ষোভে। বৃহস্পতিবার দুপুরে সেই অপমানের জবাব দিলেন, সপাটে চড় মারলেন কঙ্গনার গালে।
চণ্ডীগড় বিমানবন্দরের এই ঘটনার কথা জানাজানি হতেই ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নিন্দা, কটাক্ষ, ব্যঙ্গের ভিড়ে ঘুরে ফিরে আসে সেই একই স্লোগান, জয় জওয়ান জয় কিষান। কৃষক আন্দোলনে অংশ নেওয়া এক বৃদ্ধাকে শাহিনবাগের দাদি বলে ভুল করেই টুইটটি লিখেছিলেন কঙ্গনা। পরে ভুল বুঝতে পেরে সেটি মুছেও দেন, কিন্তু কুকথার ক্ষত থেকে যায় পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা কুলবিন্দরের মনে। হবে না কেন? তার দাদা যে স্বয়ং কৃষক নেতা শের সিং মালিওয়াল। কঙ্গনা সম্ভবত সেই টুইটের কথা ভুলেও গিয়েছিলেন। সাংসদ হওয়ার খুশিতে ডগমগ অভিনেত্রী এদিন বিজেপির মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন দিল্লি। পরনে ছিল বেগুনি শাড়ি। চণ্ডীগড় বিমানবন্দরের সিকিউরিটি এরিয়ায় তাকে হাতের সামনে পেয়ে আর রাগ সামলাতে পারেননি কর্তব্যরত কুলবিন্দর। আধিকারিকরা যখন কঙ্গনাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন তখন ওই জওয়ান চিৎকার করে বলছেন, ও যখন ওই 100 টাকায় মহিলাদের ভাড়া করার বয়ান দিচ্ছিল, আমার মা তখন বসেছিল আন্দোলনে। দিল্লি পৌঁছেই সিআইএসএফ জেনারেল নীলা সিং এর কাছে অভিযোগ দায়ের করেন কঙ্গনা। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিআইএসএফ। সাসপেন্ড করা হয়েছে কুলবিন্দরকে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিআইএসএফ কমান্ড্যান্ট অফিসে। স্থানীয় থানায় এফআইআরও দায়ের হয়েছে। তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন জাতীয় মহিলা কমিশন। ঘটনার নিন্দা করেছেন কঙ্গনার কাছে পরাজিত কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং। বিকেলে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্টে অভিনেত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষার পরই এই ঘটনা ঘটে। ওই মহিলা দ্বিতীয় কেবিনে ছিলেন। আমি বেরিয়ে আসতেই তিনি আমার গালে চড় মারেন, হেনস্থাও করেন। এই প্রসঙ্গে পাঞ্জাবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কঙ্গনা। প্রশ্ন উঠছে, কৃষক আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদকে কিভাবে মেলালেন কুইন? এর আগেও তিনি কৃষকদের খালিস্তানি, সন্ত্রাসবাদী, জিহাদি বলে আক্রমণ করেছিলেন।